যেমন স্যারকে বক্তব্য দিয়ে যাচ্ছে তোমাদের ম্যাডাম বলছে যে যা বলবো আস্তে কথা বলো, ঠিক আছে? যাই হোক, আমার এখন নার্সিং কলেজে আমাদের টিচার্স এবং স্টুডেন্ট মিটিং আছে, অপেক্ষা করছে, যে কারণে আমার নিজ হাতে তোমাদেরকে টেস্ট দেওয়ার যে আনন্দটা সেটা উপভোগ করতে পারলাম, ঠিক আছে? এটার জন্য আমার একটু কষ্ট লাগছে। কেমন কষ্ট আছে আমি বলতে পারবো না, অবশ্যই স্যার আছে। আসলে জীবনের সমস্ত দিন, প্রতিটা দিন আসলে ডিপেন্ড করে পরিবেশ পরিস্থিতির উপরে। আমরা যা চাই, আমরা যা আশা করি সেটা না হতে পারে, মন খারাপ করবো না। যে স্যার থাকা সত্ত্বেও স্যারের কাছে তো দেখা আমাদেরকে করলো না, তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত টেক্সটাইল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে আমি তোমাদের কাছে প্রত্যাশা করি যে বিদায় মানে কখনোই বিদায় নয়। বিদায় মানে শব্দটা আসলে আমরা যেভাবে নিজেদেরকে নিজেদের মাঝে এমনভাবে নিয়ে থাকি যে মনে হয় কান্নার দিন আসছে, কিন্তু আমি বলি যে বিদায়ের দিনগুলো তোমাদের মৃত্যু ছাড়া এটা কান্নার কখনোই দিন নয়। মৃত্যুর আগ পর্যন্ত তুমি যে ধরনের বিদায় পাবা, মনে রাখতে হবে এই বিদায়গুলো অবশ্যই সামনে ভালো কিছুর জন্য। তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 4 বছর কোর্স কমপ্লিট করে তোমরা তোমাদের তোমরা হায়ার এডুকেশন এর জন্য ভর্তি হবা, কেউ তোমরা জব করবা, কেউ তোমরা জবের জন্য প্রিপারেশন নেবা, কেউ হয়তো বা প্রাইভেট কোনো কোম্পানিতে সরাসরি চাকরি পাবা। আমি নিশ্চিত যে তোমরা 8ম সেমিস্টার পাস করার পর কিছু সংখ্যক স্টুডেন্ট সরাসরি যে প্রতিষ্ঠানে তোমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবা সেই প্রতিষ্ঠানে কেউ কেউ চাকরি পাবা, ঠিক আছে? তো তোমাদের অর্থনৈতিক অবস্থা, তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট, নিজের আকাঙ্ক্ষা, এগুলোর উপর ভিত্তি করে তোমরা কিন্তু এক একজন এক এক জায়গায় যাবা, ঠিক আছে? তো আমি যেতে চাই কেউ যেন বসে না থাকো। 6 মাস পর যদি না শুনি তাও চাকরি পায় নাই, চাকরির জন্য ঘোরাঘুরি করছে, অথবা গ্রামে গিয়ে সে ধান আবার চাষ করছে, অথবা সে কোনো একটা মুদির দোকান দিচ্ছে, এরকম অনেক ধরনের ঘটনা আমরা শুনি। এই ধরনের ঘটনা শুনলে আসলে আমাদের খারাপ লাগে। আর আমরা তোমাদেরকে যে প্রত্যাশা নিয়ে ভর্তি করিয়েছি, তোমরা যে প্রত্যাশা নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে এসেছো, নিশ্চয়ই মুদির দোকান দেওয়ার জন্য নয়, তাই না? নিশ্চয়ই তোমরা কৃষিতে কাজ করবা সেই জন্য নয়। যারা ব্যর্থ হচ্ছে তারা হয়তো চলে যাচ্ছে সে জায়গায়, কিন্তু আমি সেটা চাই না। এই জন্য তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা পাস করার পর অথবা পাস করার আগে তোমরা যেখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবা সেখানে তোমরা এতটাই মনোযোগ দিয়ে ট্রেনিংটা করবা যাতে করে ওই প্রতিষ্ঠানের মালিক পক্ষ বা তোমাদেরকে যারা গাইড করবে তারা যেন তোমাদেরকে অত্যন্ত ভালোবাসে এবং তারা যেন মনে করে যে আমার সামনে দুটো এমপ্লয়ি লাগবে, আমি এখান থেকে দুটো ছেলে পেয়ে গেছি, ওই যেন মনে মনে ভাবে, ঠিক আছে? এরকম করে যদি আমরা 15টা বা 10টা প্রতিষ্ঠানে যদি আমরা দুটো করে অ্যাভারেজ দুটো করে স্টুডেন্টকে যদি আমরা জবের ব্যবস্থা, এটার ব্যবস্থা কিন্তু আমিও করি, সে নিজেই কিন্তু করছে, তাই না? নিজেই করছে, কিন্তু 20টা স্টুডেন্ট চাকরি হয়ে যায়। তো পড়াশোনা দেখা যাবে কি পাস করে রেজাল্ট হয়নি, সে কিন্তু সুযোগ পেয়ে যাবে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে দেখা যাবে কি এখানে আসতে হবে, বলবে কি এই তুমি জয়েন করো। এই জয়েন করার ক্ষেত্রে, এখানে জয়েন করার ক্ষেত্রে তারপর তোমরা পাস করার পর যে কোনো সময় যখন
কোনো চাকরির অফার আসবে, সেই অফারের সময় তুমি কখনোই স্যালারি চাবা না। কত স্যালারি চাও ভাইবাদের যদি প্রশ্ন করে, তুমি স্যালারিটাকে প্রাধান্য কখনোই দিবা না। তোমার বেতন যদি 10,000 বলে, 8,000 বলে, এটা এই টাকা বর্তমান সময়ে অনেক চলাটা অনেক কঠিন। তারপরেও তুমি ঘরে বসার চেয়ে তো অনেক ভালো, ঘরে বসে থেকে থাকাটা অনেক ভালো। আর তোমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টের এমন একটা স্যালারি স্ট্রাকচার এমনভাবে ইনক্রিজ করে, আমাদের এই প্রতিষ্ঠান থেকে পাশ করে অনেক শিক্ষার্থী আছে, যেমন আমি এক জাহিদের কথাটা এই মতো বেশি মনে আছে আমার। জাহিদ আর সুমন নাম একটা ছিল, সুমন একটা সময় 1 লাখ টাকার উপরে স্যালারি করতো। আর জাহিদ এই যে সামান্য 1 বছরের ব্যবধানে ওর বেতন প্রায় 30,000 টাকা, তাকে বেশি বলতে পারে আমি জানি না, ঠিক আছে। শুধুমাত্র সে যে জায়গায় চাকরি করছে, এডুকেশন নিয়ে কাজ করছে, চাকরি যাওয়ার সময় আছে, চাকরি থেকে ওই দিন কখন বের হবে সে জানে না, নিজেও জানে না। তাহলে কখন বের হবে? যখন ওই প্রতিষ্ঠানের প্রয়োজন হবে, ঠিক আছে আসতে যদি চাও, প্রতিষ্ঠানের প্রয়োজন হবে, তখন সে বের হবে। কখন সে ঢুকবে? সে চিন্তা করবে সবার আগে ঢুকবে, কারণ আমার যে বস থাকবে উনি যেন ঢোকার সময় আমাকে দেখে, বা উনি যেন আমাকে দেখে, উনি যেন যখন আমাদের এই ইমেজ থেকে গভর্নমেন্ট প্রতিষ্ঠান থেকে যখন 50টা 40টা মিলে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে আসা শিক্ষার্থীর মধ্যে যে এই ছেলেটা আমাদের যে মামুন আছে, যে ওই ছেলেটা ওর সবচেয়ে সিনসিয়ার, সবার আগে যায়, সবার আগে ঢুকে যাওয়ার নাম নাই, প্রয়োজনে প্রতি করবা, কাজ করার পর ট্রেনিং করার পরে এমন একটা স্কোপ তৈরি করে দেওয়ার চেষ্টা করবা যেটা ওই কোম্পানির মধ্যে ফিল করে আমাদের এই মতো লোক দরকার, ওকে নিয়ে কাজ করি, ওকে নিয়ে একটু কাজ করি। হতে পারে যে একটা জিনিস এই আসো এই কাজের করে দেওয়া, কম্পিউটারে লেখার টাইপিং আছে, মনে করো এর মধ্যে লোক নাই, তাই তুমি কি টাইপিং তোমাকে বোঝাতে হবে যে আমি এই জিনিস জানি। ও কি করবে? ইমার্জেন্সি তখন একে ডাক্তার এই আসলে একটা করে দেওয়া, ওই মুহূর্তে তুমি যদি ফটাফট তুমি যদি তাকে একটা নির্দেশন দেখে দেখে বলতে ফটাফট তুমি লিখে দাও, মনে করো যে ও আশাই করে না এটা 10 মিনিটে হয়ে যাবে, সে মনে করছে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, আর 10 মিনিটে করে দাও। ওই দিন থেকে তোমার প্রতি তার ভালোবাসা, তোমার প্রতি তার যে মানে এক্সপেকটেশনটা, তোমাকে সে নজরে রাখবে সে। তাহলে এই যে জিনিসটা, এটা চাকরি পাওয়াটা মানুষ তোমাকে এনে দেবে, মানুষ তোমাকে চাকরি দেবে না। চাকরি পাওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে। কত স্যালারি দেবে? ও যখন দেবে, কারণ যে কোনো একটা প্রতিষ্ঠানে জানো অল টাইম, যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কারখানা আছে, হ্যাঁ, সমস্ত সকল প্রতিষ্ঠানে অল টাইম লোকের শর্ট থাকে, সবসময় দেখবো যে টাকানো থাকে আছে, চাকরি নাই, চাকরি খালি নাই, বা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি চলছে, এই ধরনের দেখবো যে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে জিনিস থাকে। কেন? লোকের অভাব আছে, দক্ষ লোকের অভাব আছে, ঠিক আছে। আর হচ্ছে এমপ্লয়ি গুলো শিফট করে, এক কোম্পানি থেকে সুইচ করে, এক কোম্পানি থেকে আরেক কোম্পানি চলে, একটু যখন শিখে আরেক কোম্পানি তাকে ডবল বেতনে নিয়ে যায়। এই নিজের টেক্সটাইল ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি। আর তুমি যদি আজকে 8,000 টাকা বেতনে চাকরি করো, তাহলে তুমি দেখবে 6 মাসে যদি তোমার 12,000 টাকা বেতন হবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। সময় পাবে যে ওই 4টা মাস একটা প্রতিষ্ঠানে জব কাকে বলে, জব কাকে বলে, সিনসিয়ারিটি কাকে বলে, পাঞ্চুয়ালিটি কাকে বলে, তুমি যদি শো করতে পারো, আর কাজের প্রোডাকশন বেস যদি হয়, তোমার তুমি নিজে করো, তোমার নিজে করলে করে ফেললে, নিজে করলে কি হবে? নিজে করলে ওই কাজ অন্যরা যদি ভুল করে তাহলে ধরতে পারবা। যে আমাদের এখানে সিভিলদেরকে বলি তুমি রাজমিস্ত্রির কাজ করো, গাঁথনি করো, করে শেখো, স্কিল হও, তাহলে কি করবে সে? কোনো রাজমিস্ত্রি তার আগের কোনো প্রজেক্টে রাজমিস্ত্রি ভুল করলে সে ওটা ধরতে পারবে, এর অর্থের জন্য সে রাজমিস্ত্রি হয়ে যাচ্ছে। সেরকম তোমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যখন যাবা, আমি মনে করি যে এইভাবে কাজ করো, এইভাবে তোমাদের কাজ করতে হবে। আমি খবর পাই তোমরা আসলে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ ভালোভাবে উপস্থিত থাকো, এটা শুধু ইমেজ পলিটিক্স থেকে না, মানে এটা আমার এখানেও যেমন আছে, সারা বাংলাদেশের চিত্র এটা, যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে গিয়ে উপস্থিতি কম থাকে। যে ছেলেটা উপস্থিতি ছিল না ট্রেনিং এর নাম মাত্র,
সে ওই প্রতিষ্ঠানে গেছে, আসার সময় তারা একটা কোনোভাবে স্টুডেন্টের উপর মায়া দেখে দিল একটা, স্যার আপনি এটা দিলে আমি স্যার পাস করে যাবো, তারা দিয়ে দিচ্ছে, অথবা তুমি তার 5,000 টাকা দিচ্ছ বৃত্তি পাওয়ার জন্য। এরকম করে যদি তোমরা ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেটটা নিয়ে আসো, তাহলে এই সার্টিফিকেট দিয়ে তুমি তোমার আসলে তোমাকে ওই মুদির দোকানদারই হতে হবে, আর কিছুতে হবে না, হবে পারবে না। তাহলে এটার জন্য দায়ী কি কারিগরি শিক্ষা? অবশ্যই কারিগরি শিক্ষা না, এটার জন্য দায়ী কিন্তু তোমরা। যে সকল ইঞ্জিনিয়ার পাস করার পর চাকরি পায় না, সেটার জন্য দায়ী সে নিজেই। আমরা বা প্রতিষ্ঠানরা লোক পায় না, এখন লোক দরকার, স্কিল লোক দরকার। এখন লোক শুধুমাত্র ইঞ্জিনিয়ার হয়ে পাস করছে তাকে কিন্তু দরকার নাই, এখন দরকার হচ্ছে কি স্কিল লোক দরকার। তোমরা স্কিল হবা, কম্পিউটারের স্কিল হতেই হবে, কোনো ধরনের এখানে কোনো ধরনের কোনো কথা রাখতে পারে না। তুমি যে ডিপার্টমেন্টই করো, কম্পিউটার তোমাকে জানতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে তোমার যে ফিল্ড, সেই ফিল্ডে বেসিক জিনিসগুলো তোমাকে যখন চাকরিতে ঢুকবা, বেসিক জিনিসগুলো তোমাকে জেনে তারপর যাইতে হবে। তো আমি মনে করি যে আমার প্রতিষ্ঠান থেকে আমরা অনেক আগে আমরা কিছু প্রশ্ন ব্যাংক করেছিলাম, যে প্রশ্ন ব্যাংকগুলো তোমাদেরকে দেওয়া হবে বা অনলাইনে থাকবে, তোমরা সেটা ডাউনলোড করে পড়াশোনা করে এই প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেটটা নিবা। যারা পাস করবে তারা সার্টিফিকেট নেবা। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে ওখানে অনেকগুলো বেসিক প্রশ্ন থাকে, 150, 200, 250 প্রশ্ন থাকবে। ওই প্রশ্নগুলো বাসায় পড়বা, বাসায় পড়ে তুমি যখন সার্টিফিকেট নিতে আসবা একটা ভাইবা দিবা, ওখান থেকে প্রশ্ন করা হবে, ওখান থেকে প্রশ্ন করা পাস করলা সার্টিফিকেট নিয়ে যাবা। এটা আমি করেছি, বাট অনেক শিক্ষার্থী এটাকে মানতে চায় না। আমি জানি না তোমরা কি চাও বলো? যারা যারা চাও তারা হাত তুলবে। সার্টিফিকেট দিতে গেলে তোমরা খেয়াল করো, কারা কারা হাত তুলে রাখে আমাদের যে হ্যাঁ, যারা যারা হাত তুলে না তার মানে কি তারা পরীক্ষা দিতে চায় না। এটা আমরা করেছি, তার মানে কি আমরা হাত যুক্ত হয়েছে, মানে বেশিরভাগ শিক্ষার্থী চায় যে তারা আমার এই প্রতিষ্ঠান থেকে প্রশ্ন ব্যাংক আছে সেটা পড়ে পরীক্ষা দেবে। কোনো ধরনের ওইসব থাকবে না, স্যার আমি এই মুহূর্তে আসলাম, বিকালবেলা আমার বাস, ট্রেন, বিমান, আমাকে স্যার পরীক্ষা দেওয়ার সময় নাই, এটা আমি মানবো না। মানবো? সেটা তোমরা বুঝবা, আমি মানবো না। এটার পিছনে, এটা করার পিছনে যে কারণটা ছিল, আমরা দেখছি যে আমাদের শিক্ষার্থী বলবো না, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং পড়ুয়া স্টুডেন্টরা এবং এমনকি এই কথা কেন বলো থেকে যে সকল শিক্ষার্থী পাস করে তারা যে কোয়ালিটি ভাইবা দেয়, আমি মনে করি যে সারা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থী একই মানের ভাইবা দেয়। তাহলে কি বুঝলাম? আসলে ভাইবাটা আমরা সবাই খারাপ করি, ঠিক আছে? প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সেম অবস্থা। আমি অনেকের ভাইবা দিয়েছিলাম, ঠিক আছে? এমন একটা ছেলে ভাইবা নিয়েছিলাম, এমন প্রশ্ন উত্তর দিতে পারে না, রাগ করে ওর প্রতিষ্ঠানের ভিসির নাম্বার নিয়ে আমি ভিসিরে ফোন দিয়েছিলাম যে আপনি কি ধরনের শিক্ষার্থী আপনারা বের করতেছেন যে ও এটার আনসার দিতে পারে না। আমি রাগ করে দিয়েছিলাম। তো যাই হোক, এটার এক্সাম্পল ছিল। আমি জানি যে আমার প্রতিষ্ঠানে এমন শিক্ষার্থী আছে যে তার কারণে আমার কাছে ফোন আসতে পারে, তাহলে আমার প্রবলেমটা সেম, আমি অন্য প্রতিষ্ঠানের ভিসিকে ফোন দিই, এটাকে মানায়? অবশ্যই মানায় না। পরে আমি যখন দেখছি আমার শিক্ষার্থীর মধ্যে এরকম আছে, তো মনে মনে কাজ যে আমি স্টুডেন্ট নিয়ে গর্ব করবো না, কারণ আমি যত ভালো করার চেষ্টা করি না, কারণ 2-1 থাকবে তাদের জন্য প্রতিষ্ঠানের মান সম্মান নষ্ট হবে। আমি আমার চেষ্টা করে যাব তোমাদের জন্য ভালো কিছু করার, ঠিক আছে? ভালো কিছু করার জন্য সবচেয়ে আগে প্রয়োজন হচ্ছে স্বপ্ন। সবার আগে কি দরকার? সবার আগে যন্ত্রপাতি না, সবার আগে টিচার ভালো না, আগে স্বপ্ন থাকতে হবে আমার, যে আমি আমার স্টুডেন্টকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাই, আমি আমার প্রতিষ্ঠানকে আরো করে দেখতে চাই। দেখো যে টেক্সটাইল ডিপার্টমেন্টের রেজাল্ট রংপুর বিভাগের মধ্যে আমি মনে করি যে সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে। তোমাদেরকে আমরা সেদিন হাতে একদম রেজাল্ট আমরা শো করে তোমাদেরকে প্রমাণ করেছি যে আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট
সবচেয়ে ভালো। তার মানে তোমরা একটা ভালো প্রতিষ্ঠানে করো। একটা রেজাল্ট একটা মাপকাঠি, সকল মাপকাঠি না, রেজাল্ট কিন্তু একটা মাপকাঠি। 2 নম্বর হচ্ছে যে গত বছর সারা বাংলাদেশের মধ্যে যত প্রতিষ্ঠান আছে ভর্তির ক্ষেত্রে আমরা মনে হয় দ্বিতীয়, ভর্তির ক্ষেত্রে দ্বিতীয় বা একটু টাফ হয়ে যায়, 5 জনের একটা, তাও তো কম। আমরা সারা বাংলাদেশের মধ্যে ভর্তিকৃত সংখ্যা 5 জনের একজন আমার কাছে মনে হয়। কারণ অনেক প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বা ওদের কলেজে যেতে ঢুকে দেখছি যে আমার কম, শুধু একটা দুটা মনে হয় আমি দেখছি। কিন্তু ছোট ছোট প্রতিষ্ঠানে দেখার আর ইচ্ছা হয় না। সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানে দেখছি যেখানে ছাত্রের সংখ্যা মোটামুটি আমরা অনেকে তো ছাত্র বেশি ভর্তি করেছি। এবছর গত বছর আমরা এখানে 5 ভর্তি পারি, তাই না? এই বছর আমরা এখানে এত স্টুডেন্ট, আমাদের এত স্টুডেন্ট মানে কি বুঝাচ্ছি যে আগে যে ছাত্রের সংখ্যা বাড়ছে না, গত বছর ছাত্রছাত্রী কম ছিল না, আর তুলনায় এবার ছাত্রছাত্রী অনেক বেশি। গত বছর যা ভর্তি করাইছি এবছর তার চেয়ে কি বেশি ভর্তি করতে পারবো সে করতে আসা সহযোগিতা তোমাদের কাছ থেকে আমাদের লাগবে। কারণ গত বছর যে সকল স্টুডেন্ট আমাদের সে ভর্তি করেছে, এবার তো ছাত্রদের সংখ্যা আরো বেশি, তাহলে আমাদের ছাত্রদের সংখ্যা এবার আরো ভর্তি হবে তোমাদের মাধ্যমে, এই প্রত্যাশা তোমাদের কাছে আমি রাখি। আর হচ্ছে তোমরা যারা জুয়েটে যাবা কোনো অসুবিধা নাই, জুয়েটে যাওয়ার একটা স্বপ্ন, যে স্বপ্ন পূরণ করার জন্য তোমরা যাচ্ছ সেই স্বপ্ন তোমাদের পূরণ হোক। তোমরা জানো যে রংপুরের মধ্যে বিশেষ করে টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট সরকারিতে চান্স পায়, কুয়েটো, বুয়েটো, হ্যাঁ, এই তারপরে দর্শনীতে একটা আছে। সবচেয়ে এগুলো এই 3টা প্রতিষ্ঠানে এই অঞ্চলের মধ্যে আমাদের ইমেজ পলিটেকনিক থেকে সর্বাধিক স্টুডেন্ট চান্স পায়। এটা আমাদের আনন্দের বিষয়, গর্বের বিষয়, এবং আমরা চাই এই বছর আরো বেশি স্টুডেন্ট ভর্তি হবে। ঠিক আছে? আর যারা সরাসরি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যাবা তারা সেখানে বললাম কিভাবে তোমরা করবা। তোমরা সবাই ভালো থাকো, তোমরা তোমাদের প্রত্যাশা পূরণ হোক, এটা আশাবাদ ব্যক্ত রেখে আমি শেষ করছি। আমি এখন অন্য জায়গায় চলে যাবো। তোমরা সবাই ম্যাথমেটিশিয়ানটা পড়াশোনার মধ্যে সারনা আছে, ভালোভাবে তোমরা আলোচনা করতে। আর একটা কথা, শেষ কথা, আমার আগে যে প্রথম বক্তা, উদ্বোধনী বক্তার কথা বলে মামুন, আমার মনে হয় যে আজকে যত বক্তায় কথা বলুক না কেন, মামুনের হচ্ছে সুন্দর বক্তব্য কেউ দিতে পারে।